আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, সবাইকে স্বাগতম জানাচ্ছি দশম শ্রেণীর অনলাইন ক্লাস 3-এ। আমরা গত ক্লাসে গ্যাসের মোলার আয়তন এবং আণবিক ভর সম্পর্কিত কিছু অঙ্ক করেছিলাম। গ্যাসের মোলার আয়তন সম্পর্কে জেনেছি। আজকের ক্লাসে আমরা আরেকটু আমাদের পড়াটাকে আগাবো। তোমাদের একটা বাড়ির কাজের দিয়েছিলাম যে প্রমাণ অবস্থায় 5 লিটার মিথেন গ্যাসে কতটি হাইড্রোজেন পরমাণু থাকে। আশা করি সবাই করেছো। মিথেন গ্যাস যেহেতু বলা হয়েছে, তোমাদের যেখানে যেটা করতে হবে, মিথেন গ্যাসের আণবিক ভর বের করতে হবে। প্রমাণ অবস্থায় মিথেন গ্যাসের যে পরিমাণটা তোমার আসবে আণবিক ভর, এত গ্রাম মিথেন প্রমাণ অবস্থায় এত গ্রাম মিথেন সমান 1 মোল, সেটা সমান 6.023 × 10⁻23, সেটা সমান আদর্শ তাপমাত্রা চাপে 22.4 লিটার। তাহলে 22.4 লিটার মিথেন গ্যাসে হাইড্রোজেন পরমাণু থাকে 6.023 × 10⁻23টি। এভাবে তোমরা প্রথম লাইনটা সাজাবে যে 22.4 লিটার প্রমাণ অবস্থায় 22.4 লিটার মিথেন গ্যাসে 6.023 × 10⁻23টি হাইড্রোজেন পরমাণু থাকে। সুতরাং 5 লিটার মিথেন গ্যাসে কতটি হাইড্রোজেন পরমাণু থাকে সেটা তুমি সুন্দরভাবে ক্যালকুলেশন করে বের করতে পারবে। এর পরের প্রশ্নটা দেখো, 5 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের প্রমাণ অবস্থায় আয়তন কত হবে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস আমরা জানি কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 44। এবার দেখো মোলের কথা বলা হয়েছে, প্রমাণ অবস্থার আয়তনের কথা বলা হয়েছে, তার মানে লিটারে উত্তর চাওয়া হয়েছে, মোল সম্পর্কিত কথা বলা হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি বলি যে আমাদের যে মোল সংখ্যাটা, যদি আমি সূত্র ব্যবহার করি, আমরা গত ক্লাসে এটা সম্পর্কে কিছু সূত্র পড়েছিলাম, তোমরা বইয়ে খেয়াল করবে। N সমান W/M, মনে আছে সেই সূত্রটা? সেখানে N হচ্ছে মোল সংখ্যা, W হচ্ছে গ্রাম এককে তার পরিমাণটা, এবং M হচ্ছে আমাদের আণবিক ভর। আরেকটা সূত্র পড়েছিলাম, N ছোটো হাতের N মোল সংখ্যা সমান V/22.4 লিটার। V হচ্ছে মোল, তার যে আয়তনটা দেওয়া থাকবে, এবং 22.4 লিটার। আরেকটা ছিল আমাদের অণুর সংখ্যা আর 6.023 দিয়ে আমাদের যেই সূত্রটা ছিল অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে। তাহলে 5 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের প্রমাণ অবস্থায় আয়তন কত হবে? যেহেতু 5 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের প্রমাণ অবস্থার আয়তন বের করতে বলেছে, তাহলে আমার প্রমাণ অবস্থার আয়তন ভিটা আমাদেরকে জানতে হবে। তাহলে ভিটা আমি জানি না, প্রমাণ অবস্থায় তার আয়তন আসলে কত ছিল। আমরা যেটা জানি, আমরা জানি N সমান V/22.4 লিটার। N এর মান, যেহেতু 5 মোল কথা বলা হয়েছে, N এর মান হচ্ছে 5, আর V এর মান আমার জানা নেই। 22.4 আমি কোথা থেকে পেলাম? প্রমাণ অবস্থায় যেহেতু যে কোনো গ্যাসের 1 মোল সমান 22.4 হয়, সেক্ষেত্রে আমি এই সূত্রটাই এভাবে সাজানো হয়েছে। আমরা কিছু অঙ্কগুলো, গত যে অঙ্কগুলো করেছিলাম, সেখানে তোমরা খেয়াল করবে আমি তোমাদেরকে 3-4টা লাইন ইকুয়াল করে করে তারপর একটা ঐকিক নিয়মের লেখা সাজিয়ে তারপর অঙ্কটা করানো শিখিয়েছি। এই যে লাইনগুলা, এগুলা বাদ দিয়ে আমি যদি একদম সরাসরি এরকম সূত্র আকারে দেই, এভাবে সূত্র আকারেও করা যায়, কিন্তু সূত্র আকারে করাটার জন্য অনেক বেশি প্র্যাকটিসের দরকার হয়। অনেক বেশি প্র্যাকটিসের পরে তুমি এই সূত্রগুলো ধরতে পারবে। এই অঙ্কটাও তুমি ঠিক আমি যেভাবে করিয়েছিলাম, 4টা ইকুয়েশন পাশে রেখে তারপর ঐকিক নিয়মে একটা লাইন সাজিয়ে তারপরে আমার কত গ্রাম দরকার, কত লিটার দরকার, সেভাবেও আমি অঙ্কটা বের করতে পারি, এবং সেখানেও তোমার উত্তরটা বের হবে, এবং ওই পদ্ধতিতে তুমি অঙ্কটা করতে পারবে, কোনো সমস্যা নেই। আমাকে তোমরা একটু জানাবে যে আমি যেভাবে করিয়েছিলাম এইভাবে অঙ্কটা করতে তোমাদের সুবিধা হচ্ছে, নাকি তোমরা এইভাবে সূত্র ধরে অঙ্কটা করতে তোমাদের সুবিধা হচ্ছে। আমার মনে হয় যদি সূত্র ধরে করো সেক্ষেত্রেও তোমাদের জন্য সুবিধা, আর যদি ওইভাবে ভেঙে করো সেক্ষেত্রেও তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। প্রমাণ অবস্থায় 5টা কার্বন ডাইঅক্সাইড অণুর আয়তন কত হবে? এই অঙ্কটা তোমরা নিজেরা করবে, নিজেরা করে আমাকে মেসেঞ্জারে অথবা আমার এই ভিডিও ক্লাসের যে লিঙ্কটা দেওয়া থাকবে এটার কমেন্টে তোমরা এটার উত্তরটা ছবি তুলে পাঠাবে। পরের সমস্যাটা খেয়াল করো, প্রমাণ অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে? আমাদের গ্যাসের মোলার আয়তনে আমরা 3টে সূত্র পড়েছিলাম। এই 3টে সূত্র একদম মাথার মধ্যে রাখবে, এবং 3টে সূত্রকে তোমার প্রশ্নে যেভাবে দেওয়া আছে, কি চাওয়া হচ্ছে, কোন সূত্রটা ব্যবহার করলে তুমি আসলে উত্তরটা পাবে, সেটা একটু
তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। দেখো, প্রমাণ অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তনের কথা বলা হয়েছে, আয়তনের কথা বলা হয়েছে, আবার গ্রাম এককে একটা পরিমাণ দেওয়া আছে। তাহলে আমরা কোন সূত্রটা ব্যবহার করে পেতে পারি? দেখো, আমাদেরকে আয়তন ভি বের করতে হবে। হাইড্রোজেন গ্যাসের কথা বলা হয়েছে। হাইড্রোজেনের আণবিক ভর কত? হাইড্রোজেনের আণবিক ভর 2, কারণ হাইড্রোজেনের হচ্ছে H2। H2 মানেই হচ্ছে 1 ইন্টু হাইড্রোজেনের পারমাণবিক ভর সমান হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? হাইড্রোজেনের পারমাণবিক হাইড্রোজেন, যেহেতু হাইড্রোজেনের 2টা হাইড্রোজেন পরমাণু থাকে, এই কারণে 2 ইন্টু হাইড্রোজেনের পারমাণবিক ভর, তাহলে 2 আর ইন্টু হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক ভর সমান হচ্ছে 1, সেক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে 2। আর আয়তনটা আমরা জানি না, আমরা জানি n সমান W/m ইজ ইকাল টু V ডিভাইডেড 22.4, মানে দুইটা সূত্রকে এখানে একসাথে করা হয়েছে, এবং এটা সমানও মোল সংখ্যা সমান আমি এই দুইটাই লিখতে পারি। দুইটা সংখ্যা একসাথে লেখার উদ্দেশ্য কি? এখানে ডাব্লিউর মানটা আমার প্রশ্নে দেওয়া আছে, গ্রাম এককে একটা পরিমাণ দেওয়া আছে গ্যাসের 10 গ্রাম, এটা আমি খুব সুন্দরভাবে বসাতে পারছি। এম হাইড্রোজেনের আণবিক ভর আমি বের করে নিলাম 2, ভি আমার জানা নেই, 22.4 লিটার প্রমাণ অবস্থার যেহেতু অঙ্ক, তাহলে প্রমাণ অবস্থার অঙ্কের ক্ষেত্রে 22.4 লিটার এই সূত্রটা ব্যবহার করতে হয়। এখান থেকে খুব সুন্দর করে আমি ভি পেয়ে গেলাম 112 লিটার। তাহলে তোমাদের যে সূত্র আমরা 3টা পড়লাম গ্যাসের মোলার আয়তনের ক্ষেত্রে, সেই সূত্র 3টা তোমাদেরকে মাথায় রাখতে হবে, রেখে আমরা অঙ্ক করতে পারবো। এবার আসো আমাদের পরবর্তী আলোচনাতে মোল এবং আণবিক সংকেত সম্পর্কে। মোল এবং আণবিক সংকেতের মধ্যে একটা সম্পর্ক রয়েছে কোনো পদার্থের আণবিক ভর আণবিক সংকেত থেকে প্রাপ্ত আণবিক ভরকে যদি গ্রামে প্রকাশিত করা হয়, সেই পরিমাণকে বলা হচ্ছে, যে পরিমাণ পাওয়া যায় সেই পরিমাণই হচ্ছে ওই পদার্থের 1 মোল বলা হয়। দেখো, মোলের আরেকটা সংজ্ঞা পেলাম, সেটা আণবিক ভরের সাথে রিলেট করে। তাহলে মোল কি প্রশ্নটা যদি আসে, তুমি যে সংখ্যাই লিখো সেই সংখ্যার জন্য, এই সংজ্ঞার জন্যই তুমি নাম্বার পাবে। তো খেয়াল রাখতে হবে যে সংজ্ঞাটা লিখছো সেটা যাতে আগা গোড়া একদম সম্পূর্ণ ঠিক থাকে। দেখা যাবে এক ধরনের সংজ্ঞা দিয়ে শুরু করেছো, শেষ করেছো অন্যভাবে, তাহলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। যেমন পানির আণবিক সংকেত হচ্ছে H2O, পানির আণবিক ভর হচ্ছে 18, অতএব 18 গ্রামকে 1 গ্রাম আণবিক ভর পানি অথবা 1 মোল পানি বলা হয়। এখানে দেখা যাচ্ছে মোলকে গ্রাম আণবিক ভরও বলা হয়। আণবিক সংকেত থেকে কি কি ধরনের তথ্য পাওয়া যায় সেটা সম্পর্কে এখানে একটা তথ্য কণিকা দেওয়া হয়েছে। ধরো H2O, পানির এই আণবিক সংকেত থেকে তুমি কি কি ইনফরমেশন পাচ্ছ? তোমাদের বইয়ে 7টা ইনফরমেশন দেওয়া আছে, এবং আমি চাইবো এই 7টা ইনফরমেশন তোমরা খুব ভালোভাবে পড়বে, এবং পানির জায়গায় অন্য যে কোনো ধরনের অণু দিয়ে যদি প্রশ্ন করা হয়, আশা করি উত্তরটা তোমরা খুব ভালোভাবে দিতে পারবে। H2O এর নাম হচ্ছে পানি। তুমি প্রথমে আণবিক সংকেতটা দেখে এটা বুঝলে। 2 নম্বর বুঝলে 1 অণু পানির সংকেত হচ্ছে H2O। 3 নম্বর বুঝলে 1 মোল পানির সংকেত হচ্ছে H2O। 4 নম্বর বুঝলে 1 অণু পানিতে 2টা হাইড্রোজেন পরমাণু এবং 1টা অক্সিজেন পরমাণু থাকে। 5 নম্বর 1 মোল H2O-তে 2 মোল হাইড্রোজেন পরমাণু এবং 1 মোল অক্সিজেন পরমাণু থাকে। 6 নম্বর 1 মোল পানিতে হাইড্রোজেন পরমাণুর ভর হচ্ছে 1 × 2 গ্রাম, অক্সিজেন পরমাণুর ভর হচ্ছে 16 × 1 16 গ্রাম, কারণ অক্সিজেনের পারমাণবিক ভর। অতএব 1 মোল পানির অণুর ভর হচ্ছে 2 + 16 18 গ্রাম। 1 মোল পানির অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হচ্ছে 6.023 × 10⁻23 × 2, যেহেতু আমার হাইড্রোজেনের সংখ্যা 2, এবং অক্সিজেন পরমাণুর সংখ্যা হচ্ছে যেহেতু 1 হবে, তাহলে অক্সিজেন পরমাণুর সংখ্যা এতটাই থাকবে, যেহেতু এর সাথে আর কোনো কিছু যুক্ত হওয়ার সুযোগ নেই। আর অণুর সংখ্যা সমান 6.023 × 10⁻23। এই 7টা পয়েন্ট খুব ভালোভাবে তোমরা পড়ে নিবে, এবং এটা যে কোনো ধরনের পানি ছাড়া কার্বন ডাইঅক্সাইড দিয়েও আসতে পারে, সালফিউরিক অ্যাসিড দিয়েও আসতে পারে, এবং তোমরা কার্বন ডাইঅক্সাইড এবং সালফিউরিক অ্যাসিড দিয়ে এটা প্র্যাকটিস করবে। আমরা প্র্যাকটিস করে আমার এই ভিডিও লিঙ্কের নিচে তোমরা উত্তরটা যে লিখেছো সেটার ছবি আমাকে পাঠাবে, এবং কোনো ধরনের সমস্যা হলে আমাকে জানাবে। এবার আসো আমাদের পরবর্তী আলোচনা মোলার দ্রবণ নিয়ে। মোলার দ্রবণ পড়ার আগে আমরা দ্রবণ সম্পর্কে একটু জেনে নিই, যে দ্রবণ জিনিসটা আসলে কি হয়। দ্রবণে দ্রব্য থাকে এবং দ্রাবক থাকে।
দ্রাবক তাকেই বলবো যার পরিমাণটা অনেক বেশি পরিমাণে থাকবে এবং সে দ্রব বা অন্য কোনো কিছুকে দ্রবীভূত করার ক্ষমতা রাখে, তাকেই আমরা দ্রাবক বলবো। তাহলে দ্রাবকের কিছু বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে। দ্রাবকের বৈশিষ্ট্য হলো দ্রাবকটা বেশি পরিমাণে থাকতে হবে এবং দ্রাবকের মধ্যে কোনো কিছু দ্রবীভূত হবে। তারপরেই যখন দ্রবীভূত হয়ে যাবে তখন এই দ্রব এবং দ্রাবকের যে মিশ্রণটা হচ্ছে সেটাকে আমরা বলছি দ্রবণ। মোলার দ্রবণের একটা সংজ্ঞা আছে, সংজ্ঞাটা অনেক বড়, কিন্তু যদি ধাপে ধাপে মনে রাখো, এবং আমি তোমাদের আমার স্টুডেন্টদের জন্য যারা বিজ্ঞানের স্টুডেন্ট তাদের জন্য সবসময় একটা সাজেশন থাকবে যে তোমরা যাই পড়বে সেটা তুমি খাতায় লিখে পড়বে। আজকে 1 লাইন পড়েছো, এই 1 লাইন তুমি লিখবে। একটা অঙ্ক করেছো, অঙ্কটাও লিখবে, মুখে মুখে না করে অঙ্কটা লিখে করবে। যত লিখবে বিজ্ঞানের স্টুডেন্ট হিসেবে তোমার মুখস্থ করার পাওয়ারটা কম থাকার কথা, তুমি বুঝবে ভালো এবং তোমার মনে থাকবে, এবং মনে থাকা থেকেই তুমি পরীক্ষায় সুন্দরভাবে লিখতে পারবে। কিন্তু যখনই তুমি মুখস্থ করতে যাবে, যেটা বিজ্ঞানের স্টুডেন্টের বৈশিষ্ট্য হওয়ার কথা না, বিজ্ঞানের স্টুডেন্টের কাজ হলো বুঝবে এবং বুঝে সে মনে রাখবে। কিন্তু বিজ্ঞানের স্টুডেন্ট যদি ভুল করে মুখস্থের দিকে চলে যায় তাহলে পরীক্ষার সময় তার কিছুই মনে থাকবে না। এবার আসো দ্রবণ সম্পর্কে যেহেতু জানলাম, মোলার দ্রবণে আসলে কি হচ্ছে একটি নির্দিষ্ট তাপমাত্রায়। তাহলে মোলার দ্রবণের 1 নম্বর পয়েন্ট হচ্ছে তাপমাত্রার কথা অবশ্যই উল্লেখ করতে হবে। তাহলে একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি, খেয়াল করো, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণ নিলাম, সেই দ্রবণের মধ্যে যদি 1 মোল, মানে যে কোনো একটা পদার্থ আমি দ্রবীভূত করতে চাচ্ছি, তার 1 মোল পরিমাণ দ্রব আমি নিব, সেটা 1 লিটার দ্রবণের মধ্যে নিতে হবে, দ্রবীভূত থাকে, তবে ওই দ্রবণকে বলা হচ্ছে মোলার দ্রবণ। তাহলে কতগুলো পয়েন্ট খেয়াল করো, আমি যে দ্রাবকটা নিচ্ছি সেটা হতে হবে 1 লিটারের, যে দ্রবটা আমি দ্রবীভূত করব সেটা হতে হবে 1 মোলের, এবং এই যে দ্রবণের তৈরিটা হবে সেটা অবশ্যই একটা নির্দিষ্ট তাপমাত্রায় হবে। 1 লিটার দ্রবণে যদি আমি 2 মোল দ্রবীভূত করি তাহলে ওই দ্রবণকে আমি কি বলবো? 2 মোলার দ্রবণ। আমি যত মোল দ্রবীভূত করব সেই অনুযায়ী আমার মোলার দ্রবণের নামকরণ হতে হবে। ধরো 3 মোলার দ্রবণ বলতে কি বুঝবে? কোনো নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 3 মোল দ্রবীভূত থাকে তবে ওই দ্রবণকে মোলার দ্রবণ, ওই দ্রবণকে 3 মোলার দ্রবণ বলা হবে, 3 মোলার দ্রবণ বলা হবে। তাহলে 4 মোলার দ্রবণ কাকে বলবো? যদি 1 লিটার দ্রবণের মধ্যে 4 মোল দ্রবীভূত থাকে, তার মানে মোলের সংখ্যা আমি এখানে 1 2 3 4 5 6 করে আমি আমার সংজ্ঞাও পাল্টাতে পারি। সবসময় মোলার দ্রবণ কি এই সোজা প্রশ্নটা আসবে এমনটা নাও হতে পারে। তোমাকে বলা হলো 6 মোলার দ্রবণ বলতে কি বুঝো, 2 মোলার দ্রবণ বলতে কি বুঝো, তখন তোমাকে এই প্রশ্নটারই উত্তর সাজিয়ে লিখতে হবে। ঠিক আছে? মোলার দ্রবণ সম্পর্কে তোমাদের বইয়ে আরেকটু বিস্তারিত আলোচনা আছে, তোমরা এই সম্পূর্ণ আলোচনাটা একটু ভালোভাবে পড়বে। এবং লঘু দ্রবণ এবং গাঢ় দ্রবণ সম্পর্কে তোমরা এখানে ধারণা পাবে যে কী পরিমাণ থাকলে লঘু দ্রবণ এবং গাঢ় দ্রবণের ধারণাটা আমরা পাওয়া যায়। আগামী ক্লাসে আমি মোলার দ্রবণ সম্পর্কিত কিছু অঙ্ক করব। তোমাদের যেটা কাজ হবে, মোলার দ্রবণের যে বিস্তারিত আলোচনাটা আমাদের বইয়ে আছে সেটা তোমরা পড়বে। মোলার দ্রবণ এবং মোলার দ্রবণ, বিভিন্ন মোলারিটি দ্রবণ প্রস্তুতকরণ, এর আগ পর্যন্ত তোমরা একটু পড়বে। এতটুকু পর্যন্ত তোমাদের পড়া থাকলো। এতটুকু পড়ার পরে আমরা পরবর্তী ক্লাসে এই সম্পর্কিত কিছু অঙ্ক করব। ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পড়াশোনার সাথে থাকবে।